আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 5 এপ্রিল এবং 5 এপ্রিল আজকে মার্কেটে কি ঘটলো সেটা নিয়ে আমি আলোচনা করব। আজকে ছিল রবিবার, সপ্তাহের প্রথম দিন এবং প্রথম দিনই আমরা মার্কেটে একটা ধস দেখলাম। তো প্রথমেই জানিয়ে রাখি, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো দরকার হলে আমাকে মেসেজ দিয়ে জানাতে পারেন। দয়া করে কল দিবেন না, আসলে অনেকের কল এবং মেসেজ থাকলে সেটা আসলে দেখা যায় না। তো চলুন প্রথম মার্কেটে দেখে আসি, প্রথম এই জায়গাটা দেখে আসি যে আজকে ট্রেডিং কত হলো। প্রথমেই আজকে 107 পয়েন্ট মাইনাস, মার্কেট পুরো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। আচ্ছা, এখন 351টা মাইনাস, মাত্র 24টা পজিটিভ। এইদিকে সবগুলাই কমছে, সবই কমছে। এখানে থেকে লাল 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 সবই লাল। আচ্ছা, এগুলা বেসিক জিনিস, এগুলা জানেন, এগুলো আপনারা দেখে নেবেন। ট্রেড ভলিউম মাত্র 512 এবং স্বাভাবিকভাবে এই মানে শুরুতেই দেখেন, একবারে শুরুতেই বড় পতন হয়ে গেছে। এই জায়গাটায় কিন্তু এমন কোনো পতন হয়নি, ওই শুরুতেই 60 পয়েন্ট মনে হয় চলে গেছে মাত্র 10-20 মিনিটের মধ্যে। আমি দেখেন দেখাই 10টা 12, দেখেন এখানে 10টা 12-র মধ্যে বা 10টা 30-এর মধ্যে আপনার 60 থেকে 70 পয়েন্ট নাই গেছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাইলে ভাই কি করা যায় বা আজকে কি ঘটলো। দেখেন, প্রথমেই আমি আপনাদেরকে জানাই, আমাদের মার্কেটের একটা স্ট্রং সাপোর্ট ছিল এই জায়গায়, এই যে এইটা, এবং এই সাপোর্টটা আমি তখন সেদিনই বলছিলাম যে এইটা টাচ করে উঠে গেছে, কিন্তু এই জায়গাটা পুরোপুরি ফিল আপ হয়নি। তো আজকে বক্সটা পুরোটা ফিল আপ করছে। কেন ফিল আপ হয়নি দেখেন, এটা আওয়ারলি চার্টে আপনি গেলে দেখবেন এই জায়গাটা প্রত্যেক জায়গায় গ্যাপ গ্যাপ মানে রেখে উঠে গেছিল। এই যে একটা এখানে গ্যাপ ছিল, রেখে উঠে গেছিল। এই গ্যাপগুলো ফিল আপ করা মার্কেটের জন্য খুব জরুরি ছিল, এবং মার্কেট এখানে নেমে এটা ফিল আপ করছে। এখন প্রশ্ন হচ্ছে এইখান থেকে কি ঘুরতে পারবে। আপাতত এখান থেকে আমার মনে হয় আজকে যেটা করছে, আমি আমার ধারণা বলি, আপনি নিজেরা চিন্তা করে নেবেন। আজকে যেটা করছে এটা পিওর পেনিক্সেল, পিওর পেনিক্সেল। মানে এতদিন থেকে যুদ্ধ তো চলতেছে, কিন্তু এতদিন থেকে যুদ্ধ চললেও আপনারা সাধারণ আম পাবলিক কি চিন্তা করছে একটু তাকিয়ে দেখেন। আম পাবলিক বলছে ভাই ইরানে যুদ্ধ, আমাদের কি, আমাদের তো কোনো সমস্যা নাই, আমরা আছি আরামে, আমরা আছি ভালো, ইরানে যুদ্ধ চলো কি হয়েছে, তো আমাদের দেশে শেয়ার মার্কেট এগুলা কাজ করার কথা না। ইনফ্যাক্ট 5600 থেকে যখন মার্কেট নামে, গত ফেব্রুয়ারি মাসে আমি বারবার বলে গেছি যে এখন কিন্তু মার্কেট বাজে হবে এই জায়গাগুলায়। কিন্তু তখনও মানুষ বলছে এরপর তো যুদ্ধের কারণে খুব দ্রুত নামলো, এবং তখনও মানুষ বললো যে ভাই ইরানের যুদ্ধ আমাদের সমস্যা নাই, কিন্তু এরপর 500 পয়েন্ট নামলো। তখন কিছুটা মানুষ মানছে, মানার পরে যখন আবার উঠে গেল, তখন তারাই আবার বললো, আমি বিভিন্ন সময় আমার কমেন্টও আছে, বিভিন্ন সময় বলছে যে কি মিয়া বললা যুদ্ধের কারণে মার্কেট নামছে, কিন্তু মার্কেট উঠে গেল। উঠেও দেখেন এখানে সাপোর্ট দিতে পারেনি, সরি, এই যে নামছে এইটা ছিল মানে যুদ্ধের কারণে নামা উচিত, কিন্তু প্যানিক সেলের কারণে নামছে খুবই দ্রুত। এবং ওই যে প্যানিক সেল খুব দ্রুত হয়ে গেলে এখানে একটা সাপোর্ট নিয়ে আবার স্মার্ট মানি খুশা মারে। কারণ কি, স্মার্ট মানি তো এখানে সেল দিতে পারে নাই। একদিনে এত পয়েন্ট নামলে সেল দিবেন কিভাবে? একটা স্টকে একদিনে লাল ভোল্ট সেল আপনি কি দিবেন? সিমিলার জিনিস এখানে ওঠার পর আবার স্মার্ট মানি এখানে কিছু এক্সিট দিচ্ছে, নেওয়ার পর এখানে এসে যখন চারিদিকে মানে অলরেডি সরকার থেকে প্রচার হয়ে গেছে যে আমাদের কর্মঘণ্টা কমবে, তেলের একটু সমস্যা আছে, কারেন্ট একটু সমস্যা আছে, চারিদিকে এখন সবার কিন্তু টনক নড়ছে। সাধারণ পাবলিক এখন জানে, রাস্তায় সিএনজি ড্রাইভার, লেগুনা ড্রাইভার আমি দেখছি আজকে, বাস ড্রাইভার আজকে এইগুলো নিয়ে কথা বলতেছে। তো এইটার ফলাফল পুরো আজকে শেয়ার মার্কেটে সবাই জানে যে ভাই আজকে তো মনে হয় মারামারি লেগে যাবে, যুদ্ধ তো মনে এখন আমাদের দেশেই লেগে যাবে, সেল মার। এবং সেল মারতে গিয়ে দেখেন পুরো সকালেই মানুষ মার্কেট লাল লাল করেছে। আপনি সেল দিবেন কি? আপনি যদি এটা মিনিট চার্টে দেখেন, আমি আপনাদেরকে একেবারে 5 মিনিটের চার্টে দেখাই। 5 মিনিটের চার্টে এখানে যদি দেখেন, এইগুলো জিনিস একটু হাইড করি, কোন জায়গায় আসলে মার্কেটটা ছিল দেখেন। আজকে তো 5 এপ্রিল, আমি 5 এপ্রিল দেখি তো কোন জায়গায় 5 এপ্রিল শুরু। এইখানে এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এইটা, এইটা 5 এপ্রিল স্টার্টিং, এইটা হচ্ছে 5 এপ্রিল প্রথম ক্যান্ডেল, এর আগে ক্যান্ডেল নেই। 5 এপ্রিল স্টার্টিং ক্যান্ডেল, এইটা হচ্ছে আপনার সকাল। এখানে কতটা দেখানো, 9টা দেখানো, 10টার সময় হয়তো খুলছে। এরপর এখানে খুলে 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 এই দেখেন 25 মিনিটের মধ্যে, মাত্র 25 মিনিটের মধ্যে মার্কেট থেকে প্রায় এখানে কত পয়েন্ট নাইছে, 5220 থেকে 5142, 80 পয়েন্ট 25 মিনিটে নাই। আপনি চিন্তা করে দেখেন, 80 পয়েন্ট 25 মিনিটে নাই। তো আপনি আসলে সেল দিবেন কি 25 মিনিটের মধ্যে? মার্কেট নাই, আপনি তো বুঝার আগেই সেল দেওয়া সম্ভব। এখানে পুরো প্যানিক সেল, এবং খুবই অল্প ভলিউমে, দেখেন খুবই অল্প লো ভলিউমে এত বেশি সেল গেছে। তো এই সেলটা আমি মনে করি না এটা আসলে স্মার্ট মানি এক্সিটের সেল। এটা আসলে মানে হয়তো স্মার্ট মানি কিছু বের হইতে পারে, কিন্তু মোটামুটি এটা সাধারণ পাবলিক সেল দিছে। এবং আগামী দিন নইলে পরশু আমার ধারণা এইভাবে আবার সবুজ ক্যান্ডেল দিয়ে মার্কেট উঠবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই উঠবে, তাহলে আপনি বললেন তাহলে কি মার্কেট আবার এখানে চলে যাবে? এখানে এত দূর আসলে ভাই দেখা সম্ভব না। মার্কেট উঠবে, কিন্তু এই জায়গাটা যদি উঠেও তো এই জায়গায় রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই যে আপনার আমি বক্স দিয়েই দেখাই, আপনি হয়তো অনেকে বলেন ভাই কত উঠবে, এই যে বললেন সুন্দর করে বলেন, দেখেন 5300 থেকে 400 এই জায়গাটা রিজেকশন জোন। এবং মার্কেটে আমি সেদিনও বলছি এই জায়গাটা হচ্ছে মার্কেটের বাইং জোন, এই জায়গাটা হচ্ছে মার্কেটের বাইং জোন। এখানে আসলে কেনার মতো অবস্থা তৈরি হবে, আর এখানে আসলে সেল দেওয়ার মতো অবস্থা হবে। তো
তো উপরের এই জায়গায় সেল যাবে, নিচের এখানে আজকে কিন্তু লাস্টের দিকে অনেকে কিনছে, আমরাও কিন্তু লাস্ট মোমেন্টে কিনছি, স্টার্টিং এ কিছু কিনি নেই, এবং সেল তো তাও দূরে থাকুক। আমরা দেখেন মার্কেটে বেশিরভাগ মানুষ কোন দিন কিনছে, আমি বলি এই সবুজ কিনলে মানুষ ফাটায় কিনছে, এটা মানুষের সবচেয়ে বড় ভুল। কালকেও যদি সবুজ হয় দেখবেন কিছু মানুষ আসবে পাগল হয়ে কিনবে, অথচ আমরা প্রথম কিনছিলাম এই লাল ক্যান্ডেলে, আমাদের গ্রুপে আপনি থাকেন, আমরা এই লাল ক্যান্ডেলে কিনছি, সবুজ ক্যান্ডেলে কিচ্ছু কিনে টোটালি অফ রাখছি এইখানে, এবং এইখানে এই ক্যান্ডেলে আবার লাস্ট মোমেন্টে আমরা অল্প কিছু এন্ট্রি দিয়েছি লাস্টে। একইভাবে আজকেও মার্কেট নামার পর একেবারে অল্প এন্ট্রি দিয়েছি আমাদের স্টকে, যেগুলো আগে দেখি না, এবং বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা এই মাসে গ্রুপে চারটা স্টক দিচ্ছি, চারটা স্টকই মোটামুটি সেম দামে দাঁড়িয়ে আছে, কাছাকাছি হয়তো 20 পয়সা 30 পয়সা কমছে, কিন্তু এমন কিচ্ছু কমে নেই। এটা সবচেয়ে হাস্যকর জিনিস এবং সবচেয়ে অবাক করা জিনিস। কেন? প্রশ্নটা কেন? কারণ স্টকগুলো একেবারে বটমের, মানে যে স্টকে কেউ নাই ওইরকম স্টক আমরা কিনে বসে আছি। আপনি শুনলে হাসবেন, কিন্তু আমরা এমন স্টকে, এটা গত মাসও, এটা হচ্ছে আমি আরটু বলি, নাম বলছি না আপাতত, স্টকগুলো জেডের স্টক, এবং আমি গত সেপ্টেম্বর থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই যে কয়টা মাস গ্রুপ চালাইলাম, প্রতি মাসে গ্রুপে ফান্ডামেন্টাল ভালো ভালো স্টক কিনেছি। আপনারা দেখছেন আমি সায়াম টেক সাজেশন দিছি, আমি ইসলামী ব্যাংক সাজেশন দিছি, আমি নাবানা ফার্মা সাজেশন দিছি, বিকন ফার্মা, এইগুলা কিন্তু ভালো ভালো গেইন দিছে। এর মাঝে সিপাল এত ভালো না, তাও বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে ভালো গেইন দিছে। অথচ গত মাসে এসে লাস্টের দিকে দুইটা তিনটা জেড দিছি, এই মাসে পুরা জেড দিছি, আর কিছু দেয়নি। এই মাসে চারটা স্টক তিনটাই জেড দিয়ে বসে আছি, জেড এর বটমের স্টক। কারণ কারণ ভাই মার্কেট সময় বুঝে আপনি মার্কেটে এন্ট্রি নেবেন। কেন দেখেন, এই যে আমি যখন বুঝতে পারছি এই যে যুদ্ধ সমস্যার কারণে এবং মার্কেটে যে স্মার্ট মানির এখানে এক্সিটের পর মার্কেট নামার সম্ভাবনা আছে, এখন এই জায়গায় আমি জানি না মার্কেট আজকে এখানে আসবে, কালকে এখানে যাবে, পরশু কোন জায়গায় আমি জানি না। আমার টার্গেট ছিল আমি এমন স্টকে আমার গ্রুপে ঢুকাই যে স্টকগুলো নামবে কম মার্কেটে কালকে যুদ্ধ নিয়ে দেখেন যে কোনো কিছু হতে পারে, এটা আমার দ্বারা প্রেডিক্ট করা সম্ভব না, কোনো অ্যানালিস্ট প্রেডিক্ট করতে পারবে না। আমরা বেশি চার্ট প্রেডিক্ট করতে পারি, কিন্তু যুদ্ধে কি হচ্ছে, ওনারা কি কালকে শুরু করে দেবে যুদ্ধ, কালকে এই জাহাজ ভাঙবে কি, ব্রিজ ভাঙবে, কালকে কি বলবে না বলবে, আমার দেশে এটা নিয়ে কি এফেক্ট করবে, এটা ধরা সম্ভব না। দেশের ভিতরে কতটুকু তেল আছে, কতটুকু কারেন্ট আছে, এগুলো মজুদ কি, এগুলো আমি জানি না, তো এগুলো আমার জানা সম্ভব না, হয়তো হাই লেভেল কি বলে জানতে পারে। তো এইগুলো প্রেডিক্ট করে তো আমি মার্কেটে চলতে পারবো না। তাইলে আমার কি করা উচিত? আমার উচিত হচ্ছে এই মাসের শুরুতেই, এটা আমি আর কয়েকদিন পর আপনার দেখাবো, শুরুতেই আমি এমন এমন স্টকে আমার গ্রুপে ঢুকেছি যেগুলো অলরেডি নিচে, যেগুলো মার্কেট যদি 500 পয়েন্টে নামে, 1000 পয়েন্টে নামে, ওই স্টকগুলো 2-3 টাকার বেশি কমবেই না, 2-3 টাকার বেশি কমবেই না। অথচ এর ঠিক উল্টা, যদি আপনি এখন রহিম টেক্স, রহিমা ফুড কিনে বসে থাকেন, আপনি বিডি তাই ফুড খেয়াল রাখবেন, একটা খুবই দামি স্টক। এই যে দেখেন মনে করেন বিডি তাই ফুড, এইগুলা কিন্তু নামার মতো স্টক, ভালো করে খেয়াল করে এগুলো কই থেকে উঠে আসছে, একটু অতীতটা দেখেন, একটু ঘেটে দেখেন। এই স্টকগুলো এইখান থেকে 8 টাকা থেকে একটা স্টক উঠে আসছে, 8 টাকা থেকে উঠে সে 17 টাকায় গেল, আবার নেমে কারেকশন 12 টাকায় দিল, আবার সে 19 টাকায় গেল। অথচ আপনি এখন যদি কিনেন এই আশায় যে এই স্টকটা যাবে 30 টাকা 40 টাকায়, যাইতে পারে, অফকোর্স ইম্পসিবল না, কিন্তু ভাই মার্কেটে সবার আগে মাইর খাবে এইটাই, এইগুলো স্টক মাইর খাবে সবচেয়ে বেশি। এটা কারেকশন একটু নিচে আসতে দেন, এইটার এই পজিশনে আসতে দেন, যদি মার্কেট কালকে 200 পয়েন্ট নামে, এই স্টক গ্যারান্টি চলে আসবে আপনার 13 টাকায় 12 টাকায়। এই স্টকগুলো আপনি একটু সাবধান থাকেন, এই স্টকগুলো কি স্মার্ট মানি এক্সিট নিচ্ছে, এই স্টকগুলো যেগুলো বাড়ছে বেশি ওগুলো নামবেও বেশি, এইটা মনে রাখবেন আপনি। আচ্ছা চলেন আপনাদেরকে আমি একটু দেখি তো আজকে মার্কেটে কি কি স্টক নেগেটিভ গেল, দেখি মার্কেট নামাইলো কারা। দেখেন মার্কেট নামাইলো গেল ব্র্যাক ব্যাংক। আচ্ছা ব্র্যাক ব্যাংক আকাশে আছে, বাড়তে বাড়তে কই গেছে একটা স্টক, 40 টাকা থেকে 35 টাকা থেকে একটা স্টক, 45 টাকা থেকে বাড়তে বাড়তে একটা স্টক 90 টাকায় গেল, 89 86 দেখেন হাই, 90 টাকা থেকে ঘুরে আসছে। যে আপনি যদি এখনো কিনতে থাকেন কেমনে চলবে, এটা নামতে দেন, এটা 50 টাকা নামতে দেন, এরপর কিনবেন। আচ্ছা ইসলামী ব্যাংক আমরা 32 টাকায় কিনছি, বারবার চিল্লে চিল্লে ওপেন ভিডিওতে বলছি, সেই স্টক গিয়ে 56 টাকা টাচ করে আসলো। এখন সামনে ডিভিডেন্ড ডিভিডেন্ড দিতে পারবে কিনা কে জানে, এবং ডিভিডেন্ড দেয় তো কত হাইয়েস্ট দিবে 10%। তো ডিভিডেন্ড টাইমে আপনি স্টক কিনে কি করবেন? তো আপনি এই শেষ সময় সেই স্টকে কেন ঢুকবেন? আর তো এন্ট্রি করার কিছুই নেই। এখন তো এক্সিট ভাই, দেখেন এখানে টানের টান উঠছে, এখন তো এক্সিট টাইম। এখন যত পারেন যত দ্রুত পারেন এগুলো স্টকে দূরে থাকবেন, এগুলো নামতে দেন, আবার 32 টাকায় আসবে এই স্টক, আজ হোক কালক আবার দেখবেন 32 টাকায় এসে আটকাইছে, তখন ভালো লাগবে কিনবেন। স্কয়ার ফার্মা ঠিক আছে, এটা ফান্ডামেন্টাল কোম্পানি, চাইলে কিনা যায়, এটা নিয়ে আসলে খুবই টেনশনের কিছু দেখি না। তাও এটা দেখেন আজকে বাড়ায় কারা কিনছে, এটা হচ্ছে বুকামি, আজকে কারা 221 টাকায় কিনছে কেন, কি উদ্দেশ্য? দেখেন এটা কত উপরে ক্যান্ডেল, 221 টাকায় হাই গেছে, মাই গড, কারা এই উপরে কিনছে? আজকে লালের দিন, তুমি তো বসে থাকবা যে নামক নামলে কিনবো, ঠিক আছে। এনবিএল, আচ্ছা আরেকটা কোম্পানি কই থেকে বাড়ছে, জাস্ট নির্বাচন এবং আপনার ওই যে বিএনপির কোম্পানি বলে, এইটা প্রায় 3 টাকা থেকে আপনার 6 টাকা ডাবল হয়ে আসছে এই স্টকটারে। এখন যদি আপনি থাকেন প্রফিট নেবেন না, প্রফিট তো নেন, স্টকটা 3 থেকে 6 গেছে, আর কত যাবে? 6 থেকে 12, 12 থেকে 16, কত 20 25 30, কই গিয়ে থামবে? থামবেটা কই? এটা বোঝার চেষ্টা করেন।
থামবেটা কই, টার্গেটটা কি, একটা স্টক কোন সময় কিনবো, কোন সময় সেল দিব, টার্গেট গুলা মিট করছে, সেল দিয়ে বের হয়ে যান, প্রফিট নিয়ে নেন। কিন্তু না, বসে আছি বসে আছি বসে আছি, উল্টা কি কিনছি এখানে এসে, এরকম প্রচুর মানুষ। আমি কেন এই কথাগুলো বলতেছি, আমি নিজে দেখছি মানুষ এগুলো জায়গায় আটকানো, আমার মেসেজ দিছে, আমার যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার মানুষ এগুলা নাম্বারে মেসেজ দেয় যে ভাই এই স্টকে আটকানো আমার বলেন। কেউ বলে না যে ভাই এই ব্যাট বিসি আমি নিচে কিনছি। ব্যাট বিসি তো আর বলেই না, ফান্ডামেন্টাল 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 বলে মানুষ মুখের ফেনা তুলে ফেলে। একটা জেড স্টক গত মাসে জেড দিছিলাম বলে অনেকের আগাদাই করছিল, অথচ দেখেন এই স্টকগুলো কি নামে না, ব্যাট বিসি এইটাতে মানে মানুষ কত মানুষ আটকানো, কি বলবো, ফান্ডামেন্টাল সবচেয়ে বাস। আচ্ছা, এরপর সিটি ব্যাংক, আচ্ছা সিটি ব্যাংক আমাদের টার্গেটই ছিল 32 টাকা, উল্টা আমাদের টার্গেট ক্রস করে সে 34 টাকায় গেছে। এইটা তো আরো বেটার, এখান থেকে আর তো বের হয়ে যাবে, আর কতদিন থাকবেন আপনি। এই দেখেন 15 অক্টোবর, তখন বলছিল অক্টোবর মাসের মার্কেট যখন খারাপ, তখন সিটি ব্যাংকে আমি ঢুকেছিলাম, যারা ইনভেস্ট মেন্টালিটি, কয়েক কোটি টাকা পোর্টফোলিও, এরকম কয়জন আমার সাথে চলেন যাদের ইনভেস্টিং মেন্টালিটি, তাদের ইনভেস্ট করা দরকার, যে ভাই আমি ইনভেস্ট করবো, আমার কয়েক কোটি টাকা আছে, কিন্তু আমি এমন স্টকে ঢুকতে চাই যে লাভ দিবে কিন্তু লসের চান্স কম, তারা তো ফান্ডামেন্টাল ব্যাংক কিনবেন। ব্যাংক আপনার আমার মতো 5-10 লাখ টাকার মানুষ তো ব্যাংক কিনবে না, ব্যাংক কিনবে কুড়িওয়ালা মানুষ। তাদেরকে আমি বলছিলাম যে 22 টাকার দিকে আসতে পারে, এটা কেনার জন্য উপস্থিত জোন, ফার্স্ট টার্গেট 28, সেকেন্ড টার্গেট 32, সেকেন্ড টার্গেট পর্যন্ত বলে রাখা। এই সিটি ব্যাংক দেখেন ঠিকই 32 টার্গেট বলছিলাম, আমার চেয়ে আরো 2 লাইন বেশি গিয়ে সে 34 টাচ করে আসছে, 34 না 33 শক্ত হই। এইখানে মেজর সেল সিগন্যাল আমার লাল দাগ দেওয়া আগে থেকে। তো 34-এ যাওয়ার পর আপনি যদি এই জায়গায় কিনেন যে এইটা 22 টাকা থেকে উঠে আসছে, তাইলে মনে হয় 34 থেকে এটা 64, 94, 2000, 5000 যাবে, এটা কেমনে সম্ভব ভাই? ব্যাংকের একটা স্টক নড়তে কত কষ্ট হয়, কত টাকা লাগে মার্কেটে। এইগুলো স্টক আপনি এখানে কিনবেন না, সেল দিয়ে বের হয়ে যাবেন। আর এখন ডিভিডেন্ড খাওয়ারও দরকার না, ডিভিডেন্ড খাইলে খাওয়ার পর এটা নামবে কই জানেন? আবার এই দেখেন গতবার ডিভিডেন্ডের পর টুং করে নামে গেছে 18 টাকায়, এর আগে ডিভিডেন্ডের পর টুং করে নেমে গেছে দেখেন 17 টাকায়। এবার যদি এরকম নাও নামে, এবার ডিভিডেন্ডের পর নিশ্চিত থাকেন 22 টাকায় চলে আসবে। তো আপনাদের ডিভিডেন্ডের আগে আর কেনার দরকার নাই। আচ্ছা সিটি ব্যাংক গেল, অলিম্পিক, আচ্ছা একটা ফান্ডামেন্টাল ভালো কোম্পানি, এইটা চাইলে বটমে গেলে কিনতে পারেন, এবং এইগুলো জায়গায় এই যে 134-35 কেনা যায়, এটা ফান্ডামেন্টাল নিচে নামে কম, কেউ চাইলে। কিন্তু এইগুলো ফান্ডামেন্টাল কাদের জন্য, এগেইন কোটি কোটি টাকা যারা, তারা এগুলো ঢুকবে, যাদের আছেই 10 লাখ 20 লাখ 50 লাখ, দয়া করে এগুলো স্টকে ঢুকেন না, এমন কোনো প্রফিট নিয়ে বের হবেন না। সত্যি বলে রাখলাম, 2 মাস 3 মাস 6 মাস বসে থাকবেন, হয়তো 10 টাকা নিয়ে বেরোবেন, এই জিনিসটা খেয়াল রাখেন। 10% নিয়ে বের, 6 মাস বসে 10% নিয়ে বেরোবেন। ব্যাক্স ফার্মা, ব্যাক্স ফার্মাও কিন্তু একটা কারেকশন জোনে আছে, অনেক বড় গেইন দিছে, ব্যাক্স ফার্মা থেকেও বের হওয়ার সুযোগ ছিল, এখন যদি বের হইতে না পারেন, দেখেন এই ট্রেন্ড লাইনের মধ্য দিয়ে চলতেছে, ট্রেন্ড লাইন যদি ব্রেক করে তাইলে বের হয়ে যাওয়া উচিত হবে, আর নইলে এই ট্রেন্ড লাইনে দেখেন সাপোর্ট নেয় নাকি নিতে পারে। রূপালী ব্যাংক, রেনাটা প্রচন্ড ভালো ফান্ডামেন্টাল কোম্পানি, কিন্তু নামতে নামতে কই দেখেন এখানে নিচে। ঠিক আছে, যদি আর2 নামে কিনতে পারেন, এটাও ভালো কোম্পানি। ইবিএল অলরেডি ব্যাংকের শেয়ার, ব্যাংকের সবগুলো শেয়ার ভাই, ব্যাংক ইন্স্যুরেন্স সবগুলো অলরেডি প্রফিট দিয়ে দিছে, স্পেশালি ব্যাংক, বড় বড় ব্যাংকগুলো দেখেন ট্রেন্ড লাইনে উঠে ধাক্কা খেয়ে নেমে আবার নিচে উঠে এখানে প্রফিট দিছে, 28 টাকা প্রফিট জোন, এখন নিচে নামা উচিত, এখন আর এটা থাকার দরকার নাই, নিচে নামক। ওয়ালটন হাই, ওয়ালটন হিল, এগুলা তো মানে আকাশ থেকে নামতেছে, দেখেন আপনাদের ফেভারিট ফান্ডামেন্টাল স্টক, এগেইন এটাও একটা সাপোর্ট জোন আছে, এখানে বাই করা যায়, নিচে গেলে কিনতে পারেন। প্রাইম ব্যাংক, আচ্ছা এই ব্যাংক আপনি কেন কিনতেছেন এখন, এই ব্যাংকটা কই থেকে উঠছে দেখেন, এইখানে আপনার 2025-এর জুনে, সরি 25-এর নভেম্বরে ছিল 26 টাকা, 26 টাকা থেকে এসে 34 টাকা, 10 টাকা দিয়ে দিল কয়েক মাসে, এরপরও আপনি এসে এখন কিনতেছেন কেন? স্টকে লাভ দিয়ে দিছে, ব্যাংকের শেয়ার বাড়ে কম, আপনি অলরেডি প্রফিট নিয়ে নেন, এখন ঢোকার টাইম নেই এটা। আর মার্কেট বাজুলে এগুলো সবচেয়ে আগে বাড়ি মেনে নামো, সবচেয়ে আগে থাপ্পড় মেরে নামাই দিবি বলে। বিকন ফার্মা ভালো শেয়ার, বিকন ফার্মা সাপোর্ট জোনে আছে, বিকন ফার্মা দেখেন কিনতে পারেন, কিন্তু তবে বুঝে শুনে, বিকন ফার্মা সাপোর্ট জোনে আছে, এখানে কিন্তু সাপোর্ট জোন এর নিচে এই যেগুলো জায়গায় কিনা যায়, 100 নিচে নামলে বিকন ফার্মা আরামসে কিনা যায় আমার মতে। তো এইগুলো হচ্ছে, আচ্ছা মার্কেটে এগুলো কয়টা আমি বললাম, একটু হয়তো ডিপ অ্যানালিসিস করে ফেললাম, কয়টা আপনার স্টক এখানে সাজেস্ট করে ফেললাম, এটা দেখে রাখবেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই তাইলে কি করবো, কোন জায়গায় কিনবো? বেশিরভাগ মানুষের প্রশ্ন হচ্ছে ভাই আপনি আমাকে একটা সূচক বলে দেন, একটা জোন বলে দেন যেখানে আমি কিনতে পারি। আপনি আমাকে বলে দেন মার্কেট এখান থেকে নামছে, ঠিক আছে, এখন আমার বলে দেন মার্কেট কি, এই যে 5400-তে সাপোর্ট নেবে আমি এখানে কিনবো, নাকি এই যে 5300-তে এখানে সাপোর্ট নিয়ে পারবে এখানে কিনবো, নাকি আপনার এই যে 5000-এ এসে থামবে এখানে কিনবো, নাকি ভাই এখান থেকে 4400-তে ঘুরবে, আমাকে বলে দেন, আমাকে যেটা বলবেন ওইখানে কিনবো। সত্য কথা হচ্ছে ভাই, এইটা যদি আমি আগে থেকে বলতে পারতাম যে এইখান থেকেই মার্কেটটা ঘুরবে, তাইলে আপনার কি মনে হয় আমি স্টক অ্যানালিসিস করতাম, আমার তো কোটি কোটি টাকা দিয়ে মানুষ নিয়ে নিত, কিনে ফেলতো মানুষ, আপনি আপনার 10 লাখ বিনিয়োগ, মানুষের কোটি কোটি 100 কোটি 500 কোটি বিনিয়োগ, ডাইরেক্ট আমার টাকা দিয়ে কিনে ফেলতো, বলতো তুই 10 কোটি রাখ, তুই আমার বলে দে কোন জায়গায় ঘুরবে। তো বাস্তবতা এটা কেউ কোনো অ্যানালিস্ট আপনারা বলতে পারবে না, লজিক্যালি চিন্তা করেন, বাস্তববাদী চিন্তা করেন, বাস্তববাদী হন, ইমোশন বাদ দেন যে অমুক বলছে এই বলছে এই বলছে, লজিক্যালি এগুলো জায়গায় কি করা উচিত দেখেন। আমরা এগুলো জায়গায় কি, এই যে আমরা বলি যে আমরা লস করি কম লাভ করি বেশি, আমরা লসটা ম্যানেজ করি কেমনে? আমরা লসটা ম্যানেজ করি কারণ এই যে মার্কেটটা এখান থেকে নামে,
এই সিগন্যালেই আমি আমার বলছিলাম আপনাদেরকে প্রায় 90% ক্যাশ করে ফেলছিলাম, ঠিক আছে। নামার পর এগুলা জায়গায় এসে আমি অল্প ইনজেক্ট করে 50 থেকে 60% আমি ইনজেক্ট করছিলাম টাকা, এই যে লালে, ঠিক আছে। তাইলে ধরলাম 60% ইনজেক্ট করলে আমার ক্যাশ কত থাকে 40%। ভালো করে বুঝেন, 40 ক্যাশ আমি ইনভেস্ট করি নাই। আমি জানি মার্কেট বাড়বে, সবাই বলছে ভাই মার্কেট 81 উঠবে, আমার দরকার নেই, আমি 40% ক্যাশ দিয়ে বসে আছি। এই মার্কেট যখন হিগে গেল আমি কিছু কিছু প্রফিট নিছি, আবার কিছু স্টকে এই নিচে এসে ঢুকছি। এখন হিসাব করলে দেখা যাবে ওই ঘুরে ফিরে সেম হয়তো আমার 50%, এখন আমার বর্তমানে হয়তো 50% ইনভেস্ট, 50 আমার ক্যাশ, তাই না। এখন মার্কেট এখান থেকে নেমে আপনার 5,000-এ যাক, 4,000-এ যাক, 3,000-এ যাক, আমার সমস্যা কি, আমি এই 50% ক্যাশ ইনভেস্ট করবোই না। আমি ইনভেস্ট করবো কখন, যখন আমার এখানে পিওর সিগন্যাল আসবে, মার্কেট এখান থেকে বাড়া শুরু করবে, এবং এগুলো যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে সিগন্যাল আসবে। জাস্ট এখান থেকে হালকা সিগন্যাল আসছে, হালকা সিগন্যাল তো এখানেও ছিল, এখান থেকে গেছে কত গেছে। আমার অবস্থা হচ্ছে কি পরিস্থিতি স্বাভাবিক হইতে হবে, দেশের সবকিছু ঠিক থাকবে, তেল কারেন্ট ঠিক আছে, যুদ্ধ মুদ্ধ সব কমছে, বন্ধ, পারফেক্ট, ওই রকম সিগন্যালে মার্কেট যখন সিগন্যাল দিবে তখন মার্কেট বাড়বে অনেক এবং মার্কেট 6,000-এ যাবে। ওই সময় আমি আমার ওই 50% পোর্টফোলিও ঢুকাবো। এইটাকে বলে রিস্ক ম্যানেজমেন্ট। শুধু স্টক অ্যানালিসিস করলে চলবে না। কতদিন দেখেন, আপনাদেরকে আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুঝাই, অনেকে তো অ্যানালিসিস তো অনেকে আছে, একজন এক কথা বলে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উদাহরণ দিয়ে বুঝাই। এইটা হচ্ছে বুলিশ এনগালফিং প্যাটার্ন। তো বুলিশ এনগালফিং মানে কি, যে আগের লাল ক্যান্ডেলের পরে যখন বড় সবুজ ক্যান্ডেল আসে এবং সেইটা যদি আগের লাল ক্যান্ডেলকে খেয়ে ফেলে, ওইটাকে বুলিশ এনগালফিং বলে। এবং এনগালফ অর্থ তো খেয়ে ফেলা, এবং এর মিনিংটা হচ্ছে যে এরপর থেকে মার্কেট টানা বাড়বে। এটা হচ্ছে উদাহরণ, এটা মার্কেটে আপনি অনেক উদাহরণ পাবেন, এরপর থেকে মার্কেট টানা বাড়বে, এরকম একটা উদাহরণ। মনে করেন এইগুলো জায়গায় দেখেন, এই যে সবুজ ক্যান্ডেল বড় ক্যান্ডেল লালকে খেয়ে ফেলছে, এটা বাড়ছে, আবার এটা খেয়ে ফেলছে, বাড়ছে, মানে একবার এটা কন্টিনিউ করলে এটা কিন্তু বাড়ে খুব বেশি, এটা মানে ইঙ্গিত দেয়। সো এই জায়গায় কি এই জিনিসটা কিন্তু মানে এই যে অনেক অ্যানালিস্ট এটা খুব প্রচার করছে, অনেকে বলছে ভাই এটা ভালো কি, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার শুধু তো এই এক প্যাটার্ন দিয়ে মাথায় মুখস্থ রাখলে চলবে না। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনুযায়ী এটা রাইট টিক চিহ্ন, এটা বাড়বে বলে দিছে, কিন্তু শুধু কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এই একটা জানি আপনাকে মার্কেট চলা যাবে, এরই প্রমাণ হচ্ছে এইগুলো জায়গায় যে এটা হচ্ছে একটা ভুল ভ্রান্ত ধারণা। এটা রাইট, এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নিয়ম অনুযায়ী এটা রাইট, কিন্তু ওই একটা দিয়ে আপনি মার্কেট ধরতে পারবেন না। যেটা আমরা বলি, আমরা কিন্তু 10টা 20টা 30টা যা পারি, যত ধরনের সূত্র অ্যানালাইসিস আমরা অ্যাড করি, তো এর মাধ্যমে মার্কেট বাড়বে সিগন্যাল দেয় না, তবুও এখানে অজস্র মানুষ কিনছে কেন আমি জানি না। ভলিউম এখানে ভলিউম সবচেয়ে হাইয়েস্ট, কেন, কি দরকার ছিল কিনার। আমার প্রশ্নটা হচ্ছে এইখানেই, আপনি বাদ দিলাম পুরান কাহিনী বা পুরান এইগুলা কাহিনী বাদ দিলাম, আমার এইখানে বলেন এই লালের দিন আপনি কিনেন নাই, আপনি এই সবুজ দিন পাগলে কিনছেন, আবার এই লালের দিন না এই লালের দিন কিনেন নাই, এই লালের উল্টা সেল দিচ্ছেন। অথচ আমরা কি করছি, আমি আজকে এখানে প্রমাণ টমান দেখাই দিচ্ছি না, সবার মন খারাপ, বাট দেখেন আমরা এই লালের ঠিক নিচে যাওয়ার পর আমরা সিদ্ধান্ত এখন কিছু কিনবো, অল্প কিছু এন্ট্রি নিছি। সবুজের দিন টোটালি বাই অফ, কোনো কিছু কিনি নেই, বলে দেওয়া, বলে দেওয়া কিচ্ছু কিনবেন না, কেনার দরকার নেই। আমার মনে হয় জাস্ট সবাই রিকোয়েস্ট করে, আমার মনে হয় বিবিএস মনে আমরা একেবারে রিস্কে একটু কিনছিলাম, তাও এটা বলে দেওয়া ছিল রিস্কি শেয়ার সবাই কিনে না, মানে আসলে কিনেই হয় না, বিবিএস হয়তো 2-3 জন কিনছেন। কিন্তু আবার যখন এখানে নামে লালে আমরা মানে বিবিএস আমাদের আসলে গ্রুপের মেইন শেয়ার না, মেইন শেয়ার হচ্ছে 3টা মাত্র, আবার যখন সরি 4টা মেইন শেয়ার, এর বাইরে আমরা দেইনি। আবার যখন এখানে লাল নামছে আমরা কিন্তু ওই 4টা শেয়ারের মধ্যে থেকে কিনছি। আজকে যখন ফুল লাল হয়েছে আবার ওই 4টাই লালের মধ্যে বলেছে। এবং সত্যি কথা আপনারা বলেই, এইখানে এবং এইখানে, এইখানের কিনা আর এখানে কিনা তো একটু নিচে ইন্ডেক্স, আপনি তো বলতে পারেন ভাই এখানে যা কিনছেন এটা তো লসে। বিশ্বাস করেন এই দিনের কিনা থেকে এই দিনের কিনায় লস বেশি হইলে 20 থেকে 30 পয়সা, বেশি হইলে স্টকগুলা বা বড় স্টক দিতে 1 টাকা 2 টাকা, এর বেশি দামেই নেই। আমার যে বাই রেট এখনো বাই রেটের পাশেই আছে স্টক, আমার যে স্টপ লস দেওয়া আমার গ্রুপের স্টকগুলা এখনো স্টপ লস দিতে পারি, স্টপ লস তো দেওয়া, আমাদের স্টপ লস তো 5% 4% দেখতে পাচ্ছ ছোট থাকে, অর্থাৎ একটা 100 টাকা দিয়ে স্টক কিনে তার স্টপ লস হয়ে থাকবে আমাদের 95 টাকা। তো ওই 95 টাচ করতেছে না, যে 100 টাকা যেটা কিনছি সেটা গিয়ে দেখেন 99 98 দাঁড়ায় আছে। তো এই স্টকগুলো আমার, এই স্টকগুলো আমি কিনছি এমন ভাবে যেখানে লস করার কথা না, মানে এগুলা বটমেও নামবে না। তো এই মানে এইখানে মার্কেটে আপনার শুধু অ্যানালিসিস দেখলে হবে না, আপনার সাইকোলজি কি, আপনার প্ল্যানিংটা কি। আপনি আছে আপনার মনে করেন আপনার পোর্টফোলিও 10 লাখ, আপনার উচিত 5 লাখ হাতে ক্যাশ রাখা, অথচ আপনি যদি এইখানে আসার পরই, এখানে আসার পরই সব টাকা ইনভেস্ট করে বসে থাকেন, বা ইনভেস্ট আসলে এখানেও করেন নাই, বেশিরভাগ মানুষ এগুলো ইনভেস্ট করে, এই সবুজ কেন ইনভেস্ট করে, তাইলে এখন আজকে আপনি করবেনটা কি। এই প্রশ্নগুলা মানে নিজেকে জিজ্ঞেস করেন। প্রতিবার লাল মার্কেট হইলে এগুলো বোঝানো লাগে, সবুজ মার্কেট হইলে সবাই আবার বলে যায় এই লালগুলো, এই যে মার্কেট নামার সময় দেখেন, প্রতিবার নামার সময় কিন্তু কদিন পর সবুজ ক্যান্ডেল দিয়ে মানুষ পাগল হয়ে যায়। এই যে এখানে বড় একটা সবুজ ক্যান্ডেল দিছে, মানুষ পাগল হয়ে বাই করছে, দেখেন এখানে ভলিউম কত বেশি, এরপর আবার দুম 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 নিচে নামলো। এইখানে নামার ক্ষেত্রে দেখেন কয়টা বড় বড়, এখানে একটা বড় সবুজ ক্যান্ডেল, বড় সবুজ ক্যান্ডেল পাইছেন, বড় সবুজ ক্যান্ডেল পাইছেন, কিন্তু বড় সবুজ ক্যান্ডেল পেয়েই পাগল আর কোনো মানে নাই।
সবুজ ক্যান্ডেলে আপনি না বুঝে বাই করার দরকার নাই। সবুজ ক্যান্ডেল হয়ে গেছে, বেশি বেড়ে গেছে, দরকার নেই, বাদ দিয়ে দেন। মার্কেট পরের দিন দেখেন 2-4 দিন বাড়লে তো কিনা যাবে। তো এই সাইকোলজি আসলে বেশিরভাগ মানুষ বুঝেন না, এবং আমি দেখলাম অনেকে টেনশনে, আজকে অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন। আমি নিজেও মানুষের মেসেজ দেখতে দেখতে বিরক্ত, মানে আমার কষ্ট লাগে যে সিম্পল জিনিসটা আসলে কেউ বুঝতেছেন না কেন। কেন আমরা লাল মার্কেট যখন অনেক বেশি নামে তখন আমরা কিনি না, পাগলে সেল দিই, আর সবুজ মার্কেট বেড়ে যাওয়ার পর আমরা এসে কিনতে আসি। এই ভুলটা আমরা কেন করি? তো কালকের জন্য নির্দেশ থাকবে, দেখেন মার্কেট নিয়ে খুব বেশি প্যানিক হওয়ার আমি কিচ্ছু দেখিনি। আমি এখনো মার্কেট নিয়ে আমি খারাপ কিছু বলবো না। এর আগেও যতবার খারাপ হয় আমি কিন্তু বলি সেল দেন, কিন্তু আমি এই দিনে বলছিলাম সেল দেন, এইখানেও কিন্তু মনে রেখে ওপেনলি ভিডিওতে আমার আছে, এইখানে সেল দিলাম, এবং এর আগের ভিডিওতে এইখানে আমি বলছিলাম সেল দিতে। দুইটা জায়গায় আমি ওপেনলি বলছিলাম সেল দিতে। আজকে কিন্তু আমি এখনো বলতেছি না সেল দিতে, কারণ মার্কেটের ওই খারাপ অবস্থা আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে এখানে কিছুটা সিমিলার এই জিনিসটা করবে, যে অনেক বড় পতন হয়েছে, এখানে অনেক বড় পতন পর 2-1 দিন কালকেও যদি নামে, তাহলে এইটা হচ্ছে 5,000 অনেক মেজর সাপোর্ট। যদি কাল পরশু নামে এখানে আসেও, এখান থেকে একটা রিবাউন্ড দিবে, বাউন্স ব্যাক করবে, করে দেখবেন হয়তো আপনার এখান পর্যন্ত আসছে। তো এই যে বাড়ার সময় আপনার উচিত হবে, তাইলে কি আপনি তো বললেন যে ভাই আমি তো সব ইনভেস্ট, কিভাবে বের হবো, কি করবো? উচিত দেখেন কার স্টক কোনটা, এগুলো অ্যানালাইসিস করা সম্ভব না আমার দ্বারা, এতটুকু জায়গা তো সম্ভব না। আপনার নিজের উচিত হবে যে কাল পরশু যখন বাড়ে তখন আপনার যেটা কেনা দামে আসবে, আপনার যেটা লাভে থাকলে ওইগুলোতে ক্যাশ করা, ক্যাশটা হাতে রাখলে হবে কি, আপনার স্টকটা যদি কালকে 10 টাকাও কমে, আপনি যদি এভারেজ করতে পারেন, আপনি নিজে কিনতে পারবেন, কিনে লাভ করতে পারবেন। আসলে রিস্কি স্টকগুলো থেকে দূরে থাকেন, যেগুলো অনেক বাড়ানো, বললাম যেটা বিডি থাই ফুড অনেক বাড়ানো, কত বাড়ানো, এই বাড়ার পর আপনি এখন এন্ট্রি নিয়ে চলবে। আর কি আছে, আমার মনে হয় একমি পিএল আছে, ভালোই বাড়ছে এই কয়দিনে, এইগুলো একটু খেয়াল রাখেন। স্টকগুলো দেখেন লাল হল্টে নামবে, সবুজ হয়ে উঠছে, লাল হল্টে নামবে, এইগুলা চোখে রাখার মতো স্টক। কোনটা বেশি বেড়ে গেছে কয়দিনে দেখেন, এইখানে কয়দিনে এটা উঠে এখানে আসলো 18 টাকায়, এরপর নেমে এবার আসলো কত 13 টাকায়, 13 টাকা থেকে এসে চলে গেলো এবার 22 টাকায়। এইগুলো হচ্ছে খেয়াল রাখার মতো স্টক, এগুলোতে ইনভেস্ট মানে একটু বুঝে শুনে করেন। আমি একবারে বলবো না সেল দেন, বাট এগুলো খেয়াল রাখেন কোনটা আপনি বেশি দামে কিনছেন, কম দামে কিনছেন, যেটা কিনছেন একটা তার ইতিহাসের বটম 20 টাকা, সেইটা 19 টাকায় যেটা বয়ে সেল দিচ্ছে। আর যেটা ইতিহাসের হাইয়েস্ট কিনছেন 30 টাকায়, সেইটা 30 থেকে 25-এ চলে আসছে, আপনি এখনো সেল দেওয়ার চিন্তা করতেছেন না, সেইটা তো 30-এই সেল দিবেন, 30-এ কিনবেন কেন? তো কালকের জন্য দয়া করে মার্কেটের খেয়াল রাখেন, এখানে অন্ধভাবে সেল দিয়েন না, আর মানুষকে একটু মানে বুঝে শুনে ফলো করেন। মানে কে কোন বললো, কে প্যানিক দিল, এসব কথায় কান দিয়েন না। প্যানিক না হয়ে ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনার লাভ হইলে লাভ নেন, লস হইলে লসটা যেন 5%-এর নিচে হইলে নেন। 5% থেকে বড় হয়ে গেলে সেই লস নিয়ে সেটা কি কাভার করতে পারবেন? 20%, 30% লস দিয়ে দিচ্ছেন, ওই স্টক সেল দিয়ে কোনটা কিনবেন যেটা আপনাদের 20%, 30% দিবে? এইটাকে প্ল্যান করেন। আমি আজকে একটা স্টক সেল দিয়ে দিব, সেটা 30% আমি লস, তাহলে এই স্টকটা সেল দেওয়ার পরে এই যে 30% আমার লস হইলো, অর্থাৎ 1,00,000 টাকা হয়ে গেল 70,000 টাকা। এই 70,000 টাকা দিয়ে আমি কি কিনলে সেইটা আবার 1,00,000-এ যাবে, এরকম কোন স্টক আপনার কাছে আছে? যদি না থাকে, প্রশ্ন না হয়, তাহলে সেল দিবেন না। আর যদি থাকে, তখন একমাত্র সেল দিয়ে আপনি সেটা সুইচ করতে পারেন। এটা হচ্ছে আমার পলিসি, আমি মনে করি। আর এখন বাকিরা আপনার যেটা ইচ্ছা করতে পারেন। তো আজকের ভিডিওটা আসলে এতটুকুই। এখানে একটু আমি আবার বলবো, খেয়াল রাখবেন, আর টেনশন কিচ্ছু করবেন না, ইনশাল্লাহ মার্কেট আবার উঠবে। কিন্তু এই মার্কেটকে আপনি আশা করবেন না, যতদিন এই যে যুদ্ধ, উল্টা পাল্টা, তেল, কারেন্ট, এগুলোর প্রবলেম সলভ হয়েছে না, মনে করবেন না যে এই মার্কেট উঠে চলে যাবে 6,000-এ, ভালো হয়ে যাবে না। এর মধ্যে এখানে ঘোরাঘুরি, নাচানাচি, লাফালাফি করবে, 2 দিন লাভ দিয়ে নেবে, 2 দিন লাভ দিয়ে উঠবে। সো এই জায়গায় প্ল্যানিং করেন, কি করা উচিত, আমার প্ল্যান, আমার ট্রেডিংটা কেমন হওয়া উচিত, আমি কি 100% ইনভেস্ট করে দামি স্টকে 100% ইনভেস্ট করে বসে থাকবো, নাকি কম দামি স্টকে ঢুকবো, নাকি 50% ক্যাশ করবো? এই জিনিসগুলো কিন্তু চিন্তা করেন। আমরা কিন্তু গ্রুপে এইগুলো খুব সুন্দর করে সাজিয়ে তুলি। আমার গ্রুপের প্রতিটা মানুষের হাতে এখন 40-50% ক্যাশ, প্রতিটা মানুষের মেসেজ আপনার দেখাইতে পারবো, কারণ আমি আগে থেকেই বলছি ফুল ইনভেস্ট করেন না। এখনো যখন আমার কেউ বলে ভাই এটাকে কিনবো নাকি, আমি বলি আগে আপনার কি ক্যাশ কত 40% আছে, তখন কেউ বলে না, আমি বলি কিনিয়েন না। কেউ যখন ভাই আমার 40% উপরে ক্যাশ, আমাকে বলেন, আমি বলি ঠিক আছে, এই স্টকটা অল্প করে নেন। তো এই যে সাইকোলজি, এই যে চিন্তা ভাবনা, এইগুলো কারেক্ট করা খুবই বড় জিনিস। এগুলো কেউ বলবে না, এগুলো কেউ আপনারা বলবে না, এগুলো মানে এই নলেজ গুলো কেউ দেয় না। সবাই বলবে কিনেন কিনেন কিনেন, বাড়বে বাড়বে বাড়বে, হল্ট হবে, এবং মানুষ সারা জীবন তাদেরকেই ফলো করবে। এটা হচ্ছে আমাদের বাঙালিদের সমস্যা। তো আজকের জন্য ভালো থাকবেন। সালাম আলাইকুম। আজকের এতটুকুই।